তর্ক থেকে বিতর্ক, টান টান 1 ঘন্টা, চোখে চোখ রেখে সোজা সাপটা উত্তর, ভয় নয়, নয় দাবেদারি, এক মঞ্চে সব পক্ষ। প্রতিদিন দেখুন টাফ টক। নমস্কার, শক্তি নিউজ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি শুভ্র। দেখছেন টাফ টক। প্রত্যেকদিন রাজনৈতিক কচকচানি তো হয়, কারণ হওয়াটাই স্বাভাবিক। এই মুহূর্তে রাজ্য রাজনীতির যে পরিস্থিতি, তাতে করে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তই কিন্তু সেই আলোচনাই আমাদের মাথার মধ্যে সবারই ঘোরে। কিন্তু আজ আমরা একটুখানি ট্র্যাক চেঞ্জ করেছি। আমাদের আজকের একদম রাজনীতির কচকচানি থেকে বাইরে বেরিয়ে এসে একটুখানি আমরা চেয়েছি যদি সবুজ মাঠ, খেলার মাঠের দিকে ঢোকা যায়, তাহলে বোধহয় আমাদের একটুখানি মন ভালো হবে। আর সবুজ সমস্ত কিছুই তো আমাদের মন, তাজা অক্সিজেনকে বিকশিত করে। আর সেরকমভাবেই আমাদের আজকের এই শক্তি নিউজের টাফ টকের অনুষ্ঠানে যে দুজন অতিথিকে পেয়েছি, তারা দুজনেই দীর্ঘদিন ধরেই মাঠকে ভালোবেসেই কিন্তু এগিয়ে চলেছেন। ফুটবল যাদের হৃৎস্পন্দন, ফুটবল যাদের রক্তে রয়েছে, সেরকমই দুজন মানুষ রয়েছে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো, নতুন করে পরিচয় করানোর কোনো দরকার পড়ে না। আমার ডান পাশেই যিনি রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে এই শহর শুধু নয়, জেলার খেলাকে কিভাবে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কিভাবে ছেলে মেয়েদেরকে মাঠের দিকে টেনে নিয়ে আসা যায়, সেই কাজই কিন্তু করে চলেছেন একজন ক্রীড়া সংগঠক। আমার সঙ্গে ডান পাশে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুকুটকান্তি নাহা মহাশয়। মুকুটবাবু, স্বাগত আপনাকে শক্তি নিউজের স্টুডিওতে। এবং আমার ঠিক বাঁ পাশেই যে রয়েছে, নতুন করে পরিচয় করাবো না, আপনারা সবাই চেনেন তার খেলা, আপনারা সবাই দেখেছেন। এই মুহূর্তে তার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং বলা যেতেই পারে এই শহর থেকে যে একটা সময় ফুটবলকে নিয়ে তার জার্নি শুরু করেছিল, আজকে সেই জার্নি কিন্তু শহর ছাড়িয়ে, জেলা ছাড়িয়ে, কলকাতা তো অবশ্যই এবং রাজ্যের বাইরেও কিন্তু তার ফুটবল ম্যাজিক ইতিমধ্যেই কিন্তু স্থাপিত হয়েছে। এবং খুব রিসেন্ট আপনারা দেখেছেন উইন্টার কাপ দুর্গাপুরে, সেখানে মিডফিল্ড থেকে একটা সুন্দর গোল এবং যে বল একেবারে কিন্তু জালে জড়িয়ে যায় এবং অবশ্যই পয়েন্ট, এবং সেটাতেও কিন্তু বলা যেতে পারে উইন্টার কাপে একটা আলাদা হিস্ট্রি তৈরি করেছে যে তিনি আজ রয়েছেন। একটা সময় ইস্ট বেঙ্গল কাঁপিয়েছে, এখন কিন্তু ন্যারোকা এফসিতে রয়েছে। সেরকমই একজন অতিথিকে আজ আমরা পেয়েছি, প্রচুর ব্যস্ত মানুষ, কিন্তু তার মধ্যে থেকেও বিবেক সিং, আপনাদের সকলের অতি পরিচিত গল্লু। তোমাকে স্বাগত জানাই শক্তি নিউজের টাফ টকে। আজকের যে বিষয়, সে বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সময় দাঁড়িয়ে, কারণ এই সময় দাঁড়িয়ে আমরা দেখি মাঠ কিন্তু ফাঁকা রয়েছে। যে সময় মাঠ ভর্তি থাকা উচিত, সেই সময় মাঠ ফাঁকা, মাঠ ভর্তি হচ্ছে সূর্যাস্তের পর। কেন? কোথায় সমস্যাটা তৈরি হচ্ছে? কোথাও কি তাহলে ক্লাবের অভাব, নাকি সঠিক কোচের অভাব? এই সমস্ত নানান প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছেই। আজকের যে বিষয়, যুব সমাজ কি আদৌ মাঠমুখী হচ্ছে? আমি সরাসরি প্রথমে মুকুটবাবুর কাছে আসবো। মুকুটবাবু, আপনাদের যে সময় ছিল, তখন আপনারা বা আমরা দেখতাম যে কখন মাঠের দিকে যাওয়া যাবে, কতক্ষণে স্কুল পড়াটা কমপ্লিট করে আমরা মাঠমুখী হব। আজকে ডেটে কিন্তু সেটা দেখতে পাই না, একেবারেই মাঠ ফাঁকা থাকে। সমস্যা কোথায় রয়েছে? গাইডেন্সের অভাব রয়েছে কোথাও, নাকি না যুব সমাজ ইলেকট্রনিক গ্যাজেটসের দিকে বেশি মনোনিবেশ করছে? কি বলবেন? আসলে চেষ্টা চলছে নিরন্তর। একটা চেষ্টা, দুর্গাপুর মহকুমায় যত ক্লাব আছে, আমাদের প্রায় আন্ডার 12 to 15 একটা গ্রুপ আছে, 16 to 15 to 17 একটা গ্রুপ আছে, তারপর সিনিয়র গ্রুপ আছে যারা লিগ খেলে। এবং দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা, সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন একটা চেষ্টা করছে, যা ক্লাবগুলিরই চাহিদা মেনে একটা লিগ ওরা শুরু করেছে আন্ডার 15। এটা হচ্ছে 18টা টিম হয়েছে এবার আন্ডার 15-এ, এটা একটা ভালো দিক। তারপরে ওই ছেলেগুলি যখন চলে যাবে আন্ডার 17-এ খেলবে। কিন্তু কথা হচ্ছে, আমরা যেটা দেখছি, আমরা চেষ্টা করছি মাঠে আনার চেষ্টা করছি, ছেলেদের বাড়ি বাড়ি যাচ্ছি, আদিবাসী ছেলেরা কিন্তু খুবই ইন্টারেস্টেড। কিন্তু যেটা হচ্ছে, এখানে দুর্গাপুরে কিন্তু বর্তমানে কোনো একাডেমি নেই। কোচিং ক্যাম্প আছে, সব ক্যাম্প আছে। ক্যাম্প বলতে সেই ছোলা কলা দিয়ে ক্যাম্প করা, আর যারা আছে ডেডিকেটেড ম্যান, যেমন যেখানে বিবেক সিং, যেখান থেকে উত্থান, সেখানে নারুদা আছেন, স্বপন সরকার আছে, আমার বিশিষ্ট বন্ধু। এদিকে আগে যারা ছিলেন তারা তো গত হয়েছেন, অনুপদা এবং আরও অনেকে, স্বপনদা, উনিও বড় কোচ ছিলেন, স্বপন গুহ।
এখন যেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট লক্ষ্য কিন্তু নেই যে একটা প্লেয়ার খেলবে, তারা একাডেমিতে হলে কি হবে, তাদের একটা চ্যানেল আছে, সেখান থেকে বহু প্লেয়ার, দুর্গাপুর সেলফ মোহনবাগান ফুটবল একাডেমি থেকে বহু প্লেয়ার জাতীয় দলে খেলেছে এবং বাইরেও খেলেছে, বিভিন্ন লিগে খেলেছে এবং তারা অনেক ভালো চাকরিও পেয়েছে, আর্থিক দিক দিয়েও তারা এখন সলভেন্ট। কিন্তু এই মুহূর্তে কিন্তু দুর্গাপুরে কোনো বড় একাডেমি নেই, যারা একটা ফুল আবাসিক রেসিডেন্সিয়াল একাডেমি নেই, যার জন্য ছেলেরা কিন্তু হারিয়ে যাচ্ছে, মানে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে। 15 থেকে 17তে যাচ্ছে, 17 থেকে হয়তো সিনিয়রে যাচ্ছে, তারপরে বিভিন্ন মশলা খেলাতে ইনভলভ হয়ে যাচ্ছে, মশলা টুর্নামেন্টে, যেখানে নাইজেরিয়ান একটা শক্তিশালী রেসলাররা খেলে, অ্যাকচুয়ালি রেসলার ওরা ফুটবলার নয়, তারা গায়ের জোরে খেলে। এটাও কি কোথাও সমস্যা তৈরি হচ্ছে? সমস্যা তো হচ্ছেই, তারা তাদের সঙ্গে আমাদের ছেলেরা খেলছে কিন্তু শারীরিকগতভাবে তাদের চোট আঘাত হয়ে যাচ্ছে, কারোর হাঁটু চলে যাচ্ছে, কারোর আমি এটাকে, যাই হোক, আমি একটু অন্যমত পোষণ করি, আমি এটাকে কিন্তু সমর্থন করি না। বেশ, আমি আসবো মুকুট বাবু আপনার কাছে, তারা একটু বিবেকের কাছে যাই। বিবেক, তুমি ঠিক যে সময়টাতে ফুটবলটা শুরু করেছিলে, মুকুটবাবু খুব ইন্টারেস্টিং জায়গাতে আমি থামালাম একদম, যে জায়গাটাতে আজকে বিদেশি প্লেয়ার নাইজেরিয়ান প্রত্যেকটা ম্যাচে, আমি ওই টপিকেও কিছু একটু বলতে চাইছি, কিন্তু তার আগে আমি একটুখানি তোমাকে ফ্ল্যাশব্যাকের দিকে নিয়ে যাব। যখন তুমি ফুটবলটা শুরু করেছিলে, একদম ছোটবেলা থেকেই তোমার হাতে খড়ি হয় ফুটবলে, কিন্তু সেই ছবিটা কি আজকে দেখতে পাও তুমি? মানে তুমি যদি তোমার সেই ইয়াং জেনারেশন, মানে এখনো অবশ্যই ইয়াং জেনারেশন, যদি একদম ছেলেবেলাটাতে ছোট সময়টাতে যদি ফিরে যাও। না, অ্যাকচুয়ালি ওই টাইমটাও আছে এখনো, বাট ব্যাপারটা এটা হয়ে গেছে যে মানে ওই ছেলেটার মধ্যে ওই মানে আগ্রহটা থাকতে হবে, তাহলে ওই জায়গাটা অ্যাচিভ করা যাবে। বাট এখনকার ছেলেরার মধ্যে ওই অ্যাচিভ জায়গাটা নেওয়ার ক্ষমতাটা নেই। আগে কি ছিল, মানে আগে আমি আমার দাদাকে যখন এক জায়গায় ফুটবল খেলতে দেখি, তখন আমি ইন্সপায়ার হয়ে যাই। তখন 5 সাইডে যখন আমি ফুটবল দেখি, যেটা খালি পায়ে হয়, নাইট হতো আগে, আমি ওইখানকার যে প্লেয়াররা আছে, যারা আমি 2-3 জনের নাম নেব, সোমনাথ দা আর মাম্পু দা আর পাটেল দা, এদেরকে দেখে যখন আমি দেখলাম যে এরকম খেলছে, যখন আমি পাবলিকদের কাছে যখন দাঁড়িয়ে খেলা দেখছি, ওরা যখন ওদের নাম নিল, তখন আমার মধ্যে একটা হলো যে না, আমাকে ওই জায়গায় যেতে হবে, জাস্ট 5 সাইডে যাবো বলে। এরপর ওখান থেকে আমি স্টার্ট করলাম নিজের লাইফকে, আমি ভাবলাম যে না, এখানে খেললে হবে না, আরও উপরে যেতে হবে, এই করে 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 আগে আমি গেছিলাম। তো ওই জায়গাটা এখন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে ছেলেদের মধ্যে ওই জিনিসটা আসছে, এটা বলবো না আসছে না, বাট এখানে থেকে যাচ্ছে। বাট আমার আর ওদের মধ্যে একটাই ডিফারেন্স আমি বলবো, আমিও ওই জায়গাটা ছিলাম, বাট আমার সবসময় লক্ষ্যটা ছিল কলকাতা। তুমি কলকাতা মাঠ, 100% কলকাতা মাঠ যদি তুমি না ভাবো যে আমি যাব, তাহলে ইম্পসিবল, তুমি এখান থেকে বেরোতে পারবে না। কলকাতা মাঠ তোমাকে ভাবতেই হবে। বাট এখনকার ছেলেরা বা যে আরও আসছে, তাদেরকে আমি এটুকুই বলবো যে তুমি খেলো, এখান থেকে তোমাকে উঠতে হবে। কারণ আমাদের দুর্গাপুরে সেরকম ফ্যাসিলিটিস নেই, বা কোনো একাডেমি নেই, বা কিছু নেই যে একটা কোনো গভর্নমেন্ট থেকে সেরকম একটা সাপোর্ট নেই যে ঠিক আছে এখানে তোমাদের একটা ক্যাম্প হোক বা কিছু নেই। তাই জন্য আমি বলছি তুমি খেলো, খেপটাই খেলো, বাট তোমাকে তোমার মেন লক্ষ্যটা রাখতে হবে কলকাতা। অবশ্যই। আমি একটা বিষয় জিজ্ঞেস করবো, মুকুটবাবু খুব একটা ইন্টারেস্টিং কথা বললো যে নাইজেরিয়ান প্লেয়ার আজকে ডেটে আমরা দেখতে পাই, প্রত্যেকটা টুর্নামেন্টেই প্রায় কম বেশি নাইজেরিয়ান প্লেয়াররা খেলে। সেখানে শারীরিকগতভাবে, মানে আমাদের ধরো যারা দেশীয় প্লেয়ার রয়েছে, তারা তাদের সাথে কম্পিট করতে পারেন না, কোথাও না কোথাও তারা ইনজিওর্ড হয়ে যাচ্ছে। এটা কতটা ফুটবলের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে? স্যার যিনি বললেন, আমি স্যারের কথা বুঝতে পারছি, বাট আমি এখন একটা কথা ওর মধ্যে অ্যাড করব। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, স্যার এখন এখানে আছেন বলে জিনিসটা দেখে বুঝতে পারছেন, বাট আমি যখনই কলকাতায় গেছি এই জিনিসটা আমি ফেস করেছি। কিন্তু ইন ফিউচার বা এখনকার জেনারেশন বা এখনকার ফুটবল তোমার পাওয়ার গেম হয়ে গেছে, বডি কন্ট্যাক্ট গেম হয়ে গেছে। তো ইন কেস যদি আমি এখানে খেলছি, আমাকে ধরে নাও আমাদের ইন্ডিয়া একদিন তো ওয়ার্ল্ড কাপ খেলবে, নাইজেরিয়াদের সাথে খেলবে, তখন ওইখানে তো ওই নাইজেরিয়ানরাই আসবে, তখন তো বডি ওয়েট হবে। তো এটা একটা পার্ট আছে, এখন এটাকে নিয়ে চলতে হবে। অ্যান্ড সেকেন্ড কথা, উনি যেটা বলছেন উনি আলাদা ওয়ে থেকে বলছেন। উনি যে বলছেন, উনি যা দেখছেন এখন, উনি দেখছেন কি একটা কোনো, এখন তো উনি একটা লোকাল টুর্নামেন্টে যাচ্ছেন, ওইখানে দেখছেন 11টা ফরেনার, এখানে 11টা বাঙালি,
ওইখানে প্রবলেম হয়ে যাচ্ছে, ওইখানে আমরা ছেলেরা পারছি না, ওইখানে ডিমোটিভেট হয়ে যায়, ডাউন হয়ে যাচ্ছে। ওইটাই যদি ওখানে দুটো ফরেনার থাকতো তখন খেলাটা দেখবে, তখন খেলাটা টোটালি চেঞ্জ আছে। ওইটা উনি বলতে চাইছে যে থাকুক, যাতে এক দুটো থাকুক, সব জায়গায় ভরে ভরে 10টা 12টা করে ফরেনার চলে এসছে, এই আছে। এক্স্যাক্ট অবশ্যই তাই। মুকুটবাবু, আপনি একটা খুব আগে একটা কথা বললেন এবং পয়েন্টটা আমি একদম নোট করে রেখে দিয়েছি একটু আগে, যে আদিবাসী প্লেয়াররা তারা কিন্তু খেলার দিকে আসছে। আমি একটুখানি যদি পুরুলিয়ার দিকে তাকাই বা জঙ্গলমহলের দিকে তাকাই, সেখানকে কিন্তু প্রচুর প্লেয়ারদেরকে আমরা দেখতে পাই যে খেলছে। বা আমি বাদ দিলাম পুরুলিয়া জঙ্গলমহল, দুর্গাপুরেরও কিন্তু প্রচুর প্লেয়াররা এই মুহূর্তে খেলছে। কিন্তু আমি যদি তাদেরকে একটা সাইডে রেখে একদম জেনারেল কাস্ট, ব্যানার্জি, মুখার্জি, দাস, চট্টোপাধ্যায়, তাদেরকে কেন মাঠে আনা যাচ্ছে না? তাদের মাঠে আনা যাচ্ছে না মানে তারা মাঠমুখী হচ্ছেও না, কেননা ইচ্ছেটা নেই। যারা আসছে তাদের একটা পড়াশোনার একটা চাপ, এটা একটা বিরাট ব্যাপার। তারপরে যেটা আমার বর্তমান যে প্লেয়ার বিবেক যেটা বলল, যে কিলার ইনস্টিংক্ট, যে আমাকে লক্ষ্যটা রাখতে হবে যে আমি উঁচু জায়গায় যাব, আমি কলকাতা যাব, আমি ন্যাশনাল খেলবো, আমি বিদেশে যাতে খেলতে পারি, এই জিনিসটা কিন্তু নেই। কিন্তু আদিবাসীদের ওরা একটা গোষ্ঠীভাবে খেলে, একটা গোষ্ঠীবদ্ধভাবে খেলে। মানে একটা আমাদের ওখানে যেরকম প্রচুর আদিবাসী পাড়া আছে, সাঁওতাল পাড়া, নতুন পল্লী, হ্যাঁ সবাই জানে। ওখান থেকে কিন্তু 10-15টা ছেলে আসে, ছোটবেলা থেকেই আসে, তাদের দেখে আরও 10টা ছেলে আসে। সেটা কিন্তু কলোনি ফুটবলে হচ্ছে না। আমি হয়তো বিবেক আমার সঙ্গে একমতই হবে, কলোনি ফুটবলে কিন্তু সেটা হচ্ছে না। যে পল্লী থেকে, আদিবাসী পল্লী থেকে 15টা ছেলে এলো, তাদের মধ্যে দেখে আমাদের কাজ কি, আমরা দেখলাম যে এই 4টে ছেলে খুব ভালো খেলছে, তাদেরকে কি করলাম, তাদেরকে একটু বাড়ির সাথে কথা বললাম, আমরা যেভাবে সংগঠনটা করি ক্রীড়া সংগঠক হিসাবে, তাদের বাড়িতে চলে গেলাম, গিয়ে দেখলাম ওই ভাত আর ডাল সেদ্ধ করে খাচ্ছে। তাদের বললাম যে ঠিক আছে, একটু চিকেন টিকেন যদি দেওয়া যায় তাদের, মানে একটু ফুড যদি দেওয়া যায়, খেলার পরে যদি একটু ডিম দেওয়া যায় তাদের, ডিম কলা, এগুলি আমরা দেখি। কিন্তু সবাইকে তো সেটা করা সম্ভব না। প্রথমেই বলেছি যে আমাদের কোনো আবাসিক কিন্তু ক্যাম্প নেই, যেটা আগে ছিল দুর্গাপুরে। হ্যাঁ, আবাসিক ক্যাম্প খুব দরকার। এবং ইন্ডাস্ট্রি যেগুলো আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আছে, তারা দেখছি যে মশলা ক্রিকেট করছে। রিসেন্টলি দেখলাম শ্রমিক মঙ্গল আমাদের ওয়েলফেয়ার সেন্টারে ডিপিএলে একটা বড় একটা ক্রিকেট করছে, যেখানে প্রায় 50 লাখসের মতো খরচা করছে তারা। কিন্তু এই 50 লাখ যদি সারা বছরে ওরা যদি একটা ফুটবল ক্যাম্প করে, আবাসিক ক্যাম্প মানে রেসিডেন্সিয়াল ক্যাম্প, তাহলে কিন্তু ওখান থেকে ছেলে উঠবে। যেমন সাপোজ কোনো কারখানা, আমি নাম করতে চাই না, তারা যদি এই ক্যাম্পটা করে, মাঠ কিন্তু আছে, সাপোর্ট আছে, আমরা থাকবো, তারা যদি এই ক্যাম্প করে, আমি বলছি দুর্গাপুর থেকে বিগত দিনে যেরকম বিবেক, তারও আগে যেরকম সঞ্জয়, গৌতম, তারাও খেলেছে, সুব্রত সিনহা খেলেছে এখান থেকে, তারপর অমিতাভ ঘোষ, বুবাই, ওরা খেলেছে, ন্যাশনাল খেলেছে, আরও অনেকে খেলেছে, সেরকম কিন্তু আরও প্লেয়ার তৈরি হবে। আমি এটাই বলতে চাইছি যে ইন্ডাস্ট্রি এখন তো অনেক গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি প্রায় ঢুকছে, কিন্তু ডিএসপি বলো বা এদিকে যত কারখানা আছে, তারা যদি এই ক্যাম্পগুলো করতে পারে, আবাসিক ক্যাম্প একদম রেসিডেন্সিয়াল রেখে, তাদের খাইয়ে দাইয়ে, ভালো কোচ এনে, ভালো তাদের ড্রেস দিয়ে, খেলার উপযোগী বুট। স্যার আমি একটা কথা বলবো, আমি এই টপিকে একটা কথা বলতে চাইছি। আপনি যে বললেন যে একটা মানে একাডেমি বা ফুড দেওয়ার ব্যাপারটা, আমি যদি এই জায়গায় এসি, তো এর পিছনে একটু না একটু ওই কি বলে সেলফ ফুটবল কোচিং যেটা চলতো স্বপন স্যার করাতেন, ওইটার একটু হাত আছে। তো এইটা যে স্যার বললেন, এই কথাটা ঠিক বললেন। সেকেন্ড কথা যেটা আমি বলবো, তুমি জিজ্ঞেস করলে স্যারকে যে মুখার্জি বা কোনো বেঙ্গলি প্লেয়ার কেন উঠে আসছে না, একদম জেনারেল কাস্ট। রিজনটা এইটাই, আজকে বিবেক সিং এই জায়গায় আছে, লাস্ট ইয়ার ন্যাশনাল খেলেছে, ঠিক আছে। বিবেক সিং যদি কালকে গিয়ে আবার সেই খেপে চলে যায়, বিবেক সিং যদি আবার হারিয়ে যায়, তাহলে একটা বাঙালি ছেলে ফ্যামিলি কি বলবে যে বিবেক সিং হবি,
ব্যাপারটা আমি বোঝাতে পারছি কি না এক্স্যাক্ট কি হবে। তো সেটাই আমি বলতে চাইছি, যদি আমাদের দুর্গাপুরের যদি অনেক অনেক বড় বড় নেতা আছে, অনেক বড় বড় ভালো ভালো জায়গা পোস্টের লোক আমি আছে। একদমই, তুমি যে পয়েন্টটা তুলেছো সেই পয়েন্টটাতে আমি আসতাম। এই যে একটু আগেই মুকুটবাবু বললো যে পুরনো অনেক খেলোয়াড় যারা এই ফুটবল থেকে, আমরা আগেও এটা দেখেছি, আপনিও একসাথে আমার সাথে একমত হবেন আশা করব, যে স্পোর্টস কোটাতে একটা চাকরি এটা তো ছিল, আপনিও মানেন, হয়তো রেল, না হলে এসবিএসটিসি, না হলে পুলিশ, সেল, বিভিন্ন জায়গাতে হতো, কিন্তু আজকে সেটা কোথায়? সেটাই আমি বলতে চাইছি যে স্যার যাদের নাম নিলেন তাদের তো আমি খেলা দেখিনি, কিন্তু আমি শুনেছি যে হ্যাঁ ওরা এইখানে খেলতো, আর কি ওরা কোথায় চাকরি করে, এখানে চাকরি করে, গভর্নমেন্ট জবে চাকরি করে, এখানে চাকরি করে। তো তবে আমার মাইন্ডে এসেছিল যে না, ওইখানে তুই যদি যেতে পারিস তাহলে তুই পারবি। আমি সেই ভেবে আমার লক্ষ্য ছিল ন্যাশনাল খেলতে হবে, আমি লাস্টে ন্যাশনাল খেলাম, বাট নাও স্টিল আমার কাছে কোনো কিছু নেই, কোনো আমাদের দুর্গাপুর গভর্নমেন্ট থেকে কিছু আমাদের নেই, আমাদের কাছে কোনো অফার নেই বা কিছু নেই। তো ইনকেস যদি কালকে আমি চলে যাই, তো কোনো ফ্যামিলি, তুমি বলো না, তুমি নিজে, তোমার যদি বাচ্চা থাকে, তুমি নিজের বাচ্চা কখনো পাঠাবে যে ইস্ট বেঙ্গল খেলেছে, এখন আই লিগ খেলছে, ন্যাশনাল খেলেছে, ওই ছেলেটা কালকে গিয়ে কিছু করতে পারছে না, তুই ওখানে যাবি? তুমিও পাঠাবে না। মানে এমপ্লয়মেন্ট তোমাকে যে ছেলেটা যদি ওই জায়গায় গেছে, তাহলে তোমাকে ওই জায়গাটাকে ওকে কিছু একটা করে দিতে হবে, না হলে ইন ফিউচার কোনো বাচ্চা, কোনো ফ্যামিলি পাঠাবে না ওই ফুটবল লাইনে। এটা হচ্ছে মেন রিজন। আর একটা কথা বলবো, যেটা স্যার বললেন যে এখানকার যে প্লান্টরা আছে, প্লান্টরা কিছু করছে না কেন, বাট স্যার আমি একটা কথা বলছি আপনাকে, একটা স্যাম মেটালিক বলে একটা ক্যাম্প আছে এখানে, জামুরিয়া খুলেছে, হ্যাঁ, ওরা এখন বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে, ভালো কোচ এনেছে, ওদের বাস আছে, ওদের থাকার খাবার, টাকা পয়সা সব দিচ্ছে ওদের। তো ওইখান থেকে প্লেয়াররা উঠছে, আর ইভেন ওরা কলকাতা 5th ডিভিশনে খেলছে, তো ওরা রানীগঞ্জে ওখান থেকে করতে পারছে। আমাদের দুর্গাপুরেও তো অনেক প্ল্যান্ট আছে, অনেক কিছু আছে, বাট আমরা এই জিনিসটা করতে পারছি না কেন? আমাদের একটা ছেলে সুরজ সোরেন আন্ডার-15 ছিল, ও ওখানে চান্স পেয়েছে আর কি, ওখানে ওরা খেলতে, ওই ছেলেটা খেলছে, এবং ওটা কিন্তু রেসিডেন্সিয়াল আবাসিক, হ্যাঁ, ওদের সমস্ত সুযোগ সুবিধা দেখছে, এবং ওদের শুধু লেখাপড়ার দিকটা এখনো দেখেনি। আমি কথা বলেছি, ওনারা বলছেন আমরা এখান থেকেই আমরা রানীগঞ্জে স্কুল বা কলেজে আমরা, বাট আমাদের দুর্গাপুরে কিছু নেই, দুর্গাপুরে কিছু, অথচ যদিও বা দুর্গাপুরে এত প্লেয়ার আছে, ভালো ভালো প্রচুর মাঠ আছে, আর ভালো ভালো প্লেয়ার আছে, হ্যাঁ, বাট তার জন্য কিছু সুবিধা নেই, কিছু নেই। আমি শুভ্র একটা জিনিসই বলতে চাই, আজকে বড় বড় প্লেয়ার তো এখান থেকে গেছে, আমরা কিন্তু তাদের হেল্প পাবো। এই বিবেকই যদি বলে যে আমি যখন দুর্গাপুরে আসবো, আমি দুদিন আমি ওই ক্যাম্পটায় যাব, কারণ বিবেক তো একটা জিনিস শিখেছে, কষ্ট করে হোক শিখেছে, কিভাবে বল কন্ট্রোল করতে হবে, বেসিক জিনিসগুলি ওরা কিন্তু শেখাতে পারবে, এবং ইচ্ছে আছে। এই যে প্যাটেলের নাম করলো, প্যাটেল মানে ইজ এ গুড বিগ প্লেয়ার, ও কিন্তু বাচ্চাদের শেখাতে পারে, বাচ্চাদের অ্যাট্রাক্ট করতে পারে, ও কিন্তু খুব ভালো। এই যে ফ্রি কিক যে বলা হলো, মানে মাঝমাঠ থেকে চকিতে একটা গোল করা, এটা কিন্তু প্যাটেলের মধ্যে আছে, এই গুণটা ও যেটা বলল, আমি তো দেখেছি কাছ থেকে, ও কিন্তু ক্যাম্প থেকেই উঠেছে, ছোটবেলা থেকে ক্যাম্পে ছিল, আমাদের ক্যাম্পে ছিল, তারপরে ও তো ইউনিভার্সিটি খেলেছে, কলকাতা মাঠও খেলেছে। ঠিক এই জিনিসটাই আমি বলছি, যে একটা যদি হয় এরকম রেসিডেন্সিয়াল ক্যাম্প, থাকার জায়গা আছে, কোয়ার্টারে রেখে তারা শেখালো, একটা এরাও মাঝে মাঝে গিয়ে হেল্প করতে পারবে, এটাই আমি বলতে চাইছি আর কি। অবশ্যই, এবং সব থেকে যেটা সব থেকেও যেন কোথাও একটা নেই, এই শব্দটাই কিন্তু আজকে দিনের শেষে শুনতে হচ্ছে দুর্গাপুরে, কারণ এত বড় একটা স্মার্ট সিটি, এত ইন্ডাস্ট্রি, এত মানুষজন, এত কিছু হচ্ছে, কিন্তু কোথাও যেন খেলাধুলোটাই একটুখানি পিছিয়ে পড়ছে এই শহর থেকে। এবং বিবেক, একটা খেলা, তুমি ধরো অ্যাজ আ ফুটবলার, বা আমি ধরো অ্যাজ আ অ্যাঙ্কার, একটা সময় পর্যন্ত তো আমরা সেই পারফর্মটা করতে পারবো, এরপর আমি যদি তোমার দিকটাই ধরি, বা XYZ কোনো প্লেয়ার, ধরো একটা পারিশ্রমিক আমরা সবাই নিয়ে থাকি, সেইটা একটা সময় পর্যন্ত, এরপর আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকবে, তখন নিশ্চয়ই মাঠে গিয়ে সেই পারফর্ম করতে পারবে না, বা সেই ক্লাব তোমাকে আর চাইবে না, যখন দেখবে যে আমার মধ্যে আর সেই নেই ক্ষমতা। আলটিমেট যদি একটা চাকরি, একটা যদি সিকিউর ইনকাম না থাকে, তাকে আগামী প্রজন্মকে মানে আমি তো এটাই বলতে চাইছি
যদি একটা প্লেয়ার বেঙ্গল থেকে ন্যাশনাল খেলা অনেক টাফ আছে, এটা সবাই জানে, কেননা বেঙ্গল সব থেকে বেশি সন্তোষ ট্রফি জিতেছে আমাদের বেঙ্গলি। তো যদি বেঙ্গলের প্লেয়ার যারা সন্তোষ ট্রফি করছে তার সেটা তো কাছে, তুমিও খেলে এসেছো। হ্যাঁ লাস্টে যেটা সেটাই বলছি, যদি তার কাছেই জব না থাকে তো ও কারো ফ্যামিলি কাউকে কি করে পাঠাবে, সব থেকে বড় কোয়েশ্চেন এখানে আসছে। তো এটা আমাদের যে যারাই আছে, যে বড় জায়গা আছে, তাদেরকে বোঝা উচিত তোমরা 100 জনকে দিতে পারবে না, কিন্তু যে যে জায়গার যে ন্যাশনাল খেলে আসছে, আমি জাস্ট অ্যাজ আ ফুটবলার হয়ে বলছি না, এখন অনেক রিসেন্টলি আমি যে ওয়েট লিফটার, চেস, তারপরে ব্যাডমিন্টন, অনেকজন অনেকগুলোই রিসেন্টলি রয়েছে। 2-4 জন ন্যাশনাল খেলে এসছে, ইন্ডিয়া খেলে এসছে। তো তাদেরকেই যদি আমরা কিছু না দিতে পারি, মানে একটা জব না দিতে পারি, তাহলে কি করে আপনি ভাবছেন যে একটা প্যারেন্টস একটা বাচ্চাকে পাঠাবে ওই জায়গায়? অবশ্যই সিকিউরিটি বলে কিছু থাকছে না। মুকুটবাবু, আপনি তো অনেকটাই সিনিয়র, আপনারা যখন ধরুন খেলার মাঠে ছিলেন, বা আপনারা যাদের নাম বললেন, তারা আজকে একটা ওয়েল এস্টাবলিশড জব পেয়েছে, এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? এটা কি কোথাও তাহলে খামতি রয়েছে সরকারের, বা কি মনে করছেন? এমপ্লয়মেন্ট যেটা একটা স্পোর্টস কোটা থেকে। প্রথম হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা আছে, সিএসআর। সিএসআর থেকেই কিন্তু এগুলো হয়, যে আমরা খেলাধুলার উপরে আমরা খরচ করব, আমরা রিক্রুটমেন্ট করব। আজকে আমাদের এখানে ফুড কর্পোরেশন ছিল, ফার্টিলাইজার ছিল, এমএমসি ছিল, কেমিক্যালস ছিল, ডিটিপিএস ছিল, ডিএসপি ছিল, এএসপি ছিল, ডিপিএল ছিল, এসবিএসটিসি ছিল। এনারা কিন্তু খেলাধুলা একটা টিম করে বিভিন্ন জায়গায় খেলতো, এবং তাদের কিন্তু ওই খেলাটাই ছিল চাকরি। তাদের পোস্টিং হতো না, বাইরে কোথাও যেত না, তারা খেলতো, তারা সমৃদ্ধ হয়েছে এবং বহু ট্রফি এবং নাম করেছে এইসব কারখানার। কিন্তু বর্তমানে কি হয়েছে, যে তাদেরকে অনেক সংকোচন হয়ে গেছে, মানে প্ল্যান্টও যেরকম ছোট হয়ে গেছে, সেরকম তাদেরকে আবার জবের কাজ করতে হচ্ছে। ন্যাচারালি এখন রিক্রুটমেন্টও বন্ধ হয়ে গেছে, তাদেরকে কাজে ইনভলভ করে দিয়েছে। এই যে কারখানাগুলোর নাম করলাম, একসময় কিন্তু দুর্ধর্ষ টিম ছিল তাদের, মানে বিবেক জানে, অ্যালয় স্টিল, ডিএসপি, মৃত্যুঞ্জয় ব্যানার্জির মতো প্লেয়ার ছিল, ন্যাশনাল প্লেয়ার, জাচিদা যাকে বলতাম। তো আজকে সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটার পেছনে মূলত ক্রীড়া, মানে যারা চালাতো, যারা ইয়েরা চালায়, কারখানা চালান যারা, মানে হাই ম্যানেজমেন্ট যারা, কর্পোরেট যারা, তারা তাদের চিন্তা ভাবনা কিন্তু অন্য, যে আমি খালি লাভ দেখব, কিন্তু ওই সোশ্যাল রেসপন্সিবিলিটিটা কিন্তু হারিয়ে গেছে। তারা কি করছে, আমরা দেখব কি করে আমি লাভ দিতে পারবো আমার সংস্থাকে। তাহলে প্লেয়ারদের পেছনে খরচ করে কোনো লাভ নেই, চিন্তা ভাবনাটা ওই জায়গায় চলে গেছে। এই জায়গাটা কান মুচড়ে কিন্তু কোনো সরকারি, আমি কোনো গভর্নমেন্টের আমি দোষ দিচ্ছি না, প্রতিযোগিতায় নেই। এবং আজকের যে বিষয়, যুব সমাজ কি আদৌ মাঠমুখী হচ্ছে, সেই আলোচনা নিয়েই রয়েছেন একদিকে আমার সাথে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুকুট কান্তি নাহা, এবং অপরদিকে রয়েছেন জাতীয় ফুটবলার বিবেক সিং। আলোচনা চলছে পাওয়া না পাওয়া প্রচুর আক্ষেপ, কোথাও কোথাও যেন একটু হলে পরেও ক্ষোভ আমরা শুনতে পাচ্ছি। অবশ্যই সে ক্ষোভ শোনারই কথা, কারণ আজকের ডেটে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন স্পোর্টস পার্সনরা, স্পোর্টসম্যানরা, সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু কথাই কিন্তু উঠে আসবে। সিস্টেমের অভাব রয়েছে কোথাও কোথাও, সব দেখেও মানে না জানার একটা ভান রয়েছে সবারই মধ্যেই, যার জন্য কিন্তু এই খেলা, ক্রীড়া, সমস্ত কিছুকেই পেছনে চলে আসতে হচ্ছে। একটা কথা খুব বেশি করে মনে পড়ছে, গতকালই আমরা সেই মহান ব্যক্তির জন্মদিবস পার করে এলাম, স্বামী বিবেকানন্দ। তিনি বলেছিলেন যে গীতা পাঠের পাশাপাশি ফুটবল খেলার মাঠেও যাতে মনোনিবেশ করা হয়। একটুখানি ঘুরিয়ে আমি কথাটা বললাম, কারণ অবশ্যই গীতা পাঠ যেমন দরকার, তার সাথে কিন্তু ফুটবলের মাঠও অনেকটা বেশি করে দরকার, কারণ সেই ফুটবলের মাঠ কিন্তু আমাদের মনকে ভালো রাখে, শরীরকে ভালো রাখে। মুকুটবাবু, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম যে জব, স্পোর্টস কোটাতে কাজ কোথায় গেল, কাজ কোথাও হারিয়ে যাচ্ছে কিনা, তার সাথে একাডেমি, বিভিন্ন কিছু। আমি আসবো এই সমস্ত টপিকগুলো, আবারও ফিরবো, কিন্তু তার আগে আরও একটা বিষয়, এই যে ধরো যুব সমাজ যারা রয়েছে, তারা এখন অনেকটা বেশি কি, মানে এই মোবাইল ফোন, এর দৌলতে কি মাঠ আরো ফাঁকা হচ্ছে?
মোবাইল এটা তো একটা টেনাসিটি যে বা মা বাবা যারা হ্যাঁ, রয়েছে এখনকার পেরেন্টস যারা রয়েছে, এখন ওই হাতে মোবাইল চলে এসছে, দামি মোবাইল ও আছে, কম দামি মোবাইলেও অনেক কিছু চাইনিজ মোবাইলেও পাওয়া যায় দেখতে, তারা বসছে। আমরা দেখেছি খেলাধুলা শেষ হলো, আমরা বেরিয়ে এলাম, জল টল খেলো প্লেয়াররা, খেয়ে দেখছি কিছু গ্রুপ ঢুকে গেল, আমরা বেরোবার আগেই তারা ঢুকে যায়, দিয়ে তারা গোল হয়ে বসে কি যে খেলে অনেক কিছু, হ্যাঁ ওখানেই ভিড়টা দেখছি। তো মোবাইল যে নষ্টের কারণ সেটা আমি বলবো না, কারণ মোবাইলে অনেক কিছু শেখাও যায়। আজকে ইউটিউবের মাধ্যমে অনেক কিছু দেখা যায়, সংগ্রামী জীবন দেখা যায়, যে খেলাতে কত লড়াই করে উঠেছে। তো এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে আর কি, এই চল এখানে বসে ওই খেলা, বিভিন্ন রকম খেলা মোবাইলের মাধ্যমে হয়, তো সেগুলি হয়। কিন্তু মানে যে মানসিক ইচ্ছেটা থাকতে হবে, যেটা বিবেক বারবার বলছে, যে লক্ষ্যটা উঁচুতে থাকতে হবে, যে আমি সন্ধ্যা অবধি খেললাম, খেলার মধ্যে থাকলাম, তারপরে পড়াশোনাটা করলাম সাথে সাথে, যেটা ওরা করেছে সেই জিনিসটা, যে মোবাইল হাতে থাকা মানেই যে তারা নষ্ট হয়ে যাচ্ছে তা নয়, তারা সেটা নিজেদের ইচ্ছেতে নষ্ট হচ্ছে, যারা নষ্ট হবার। টার্গেট বা গোলটা কি তাদের ঠিক নেই এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা, যারা ধরো ফুটবল বা যে কোনো স্পোর্টস নিয়ে এগোচ্ছে? না ঠিক আছে, যেমন জায়গা বললাম না, যারা কলকাতায় আছে কলকাতায় চলে যাও, কলকাতায় এখন ছোটো ছোটো বাচ্চারা এমন খেলবে, তুমি বলবে এত ভালো প্লেয়ার। ওই 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 ইয়েটা মহামাহলটা যেটা দুর্গাপুরে ওটা নেই বলে দুর্গাপুরে ওই জিনিসটা ভাবছে না, ওরা অন্যদিকে ট্র্যাক ধরে নিচ্ছে। আমি যদি ভালো জায়গা না যাই, তাহলে আমি আগের বছর দেখবে আমারও ট্র্যাক অন্যদিকে থাকবে। আমি যদি একটা ভালো জায়গায় থাকি, তাহলে আমার ট্র্যাক সবসময় ঠিক থাকবে। সেম কলকাতা যারা আছে, যারা আরও ভালো জায়গা আছে, তাদের আশেপাশেই ফুটবল, যেখানে দেখছে ফুটবল বা স্পোর্টস দেখতে পাচ্ছে, ওরা দেখছে ওর পাশে যে দাদা আছে ও এখানে চাকরি পেয়ে গেছে, তাহলে ও বলছে পড়াশোনা না করে খেলে চাকরি পাচ্ছি আমি, তাহলে আমি ওই দাদার মতন হব। তো ওইখানে ওই জিনিসটা আছে, বাট এখানে নেই বলে হচ্ছে না, ব্যাপারটা এইটুকুই আছে। অ্যাটমসফিয়ার একটা বড় ব্যাপার, ও যেটা বললো, কলকাতায় আমি গেছি, সঞ্জয় মাঝিও একটা ক্যাম্প চালায়, আগের প্লেয়ার আমাদের এদিককার, আবার গৌতম দেও একটা ডানকুনিতে ওই কমপ্লেক্সেই একটা ক্যাম্প চালায়, একদম বাচ্চা থেকে নেয়। আমি দেখেছি এইটুকু মানে 10-11 বছরদের ওদেরকে নিয়েও চালায় ওরা, কিন্তু ওদের আছে ব্যাকবোন আছে, ওদেরকে স্পন্সর করার মতো আছে, প্রচুর ওরা স্পন্সরার জোগাড়ও করে, ওদের পেছনে আছে। তা এটা আছে, ওদের একটা লক্ষ্য আছে, যেটা কলকাতার যে সারাউন্ডিং অ্যাটমসফিয়ারটা খেলাধুলার ফেভারে আছে। তেমন এখান থেকে বিএফএতে যাবে, বেঙ্গল ফুটবল একাডেমি, কি কোনো কোচিং ক্যাম্পে যাবে, তারপরে বেঙ্গল খেলবে। আমাদের অনন্ত স্যার যেরকম বেঙ্গল ফুটবল একাডেমিতে বহু ছেলেকে চান্স দিয়েছে, কিন্তু মাঝপথে তারা ছেড়ে চলে এসছে। দুর্গাপুরের সঙ্গে একটা সম্পর্ক আছে, বুবাইয়েরই কাকা আমাদের অনন্ত স্যার, অনন্ত ঘোষ কিন্তু ফোন করে করে বলেন, আমাকেও বলেছে বহুবার, আমরা পাঠিয়েছি, কিন্তু তারা ওখানে টিকতে পারলো না, সে ডিসিপ্লিনটা নিতে পারলো না। এটা একটা বিবেক বোধহয় আমার সঙ্গে 100% যে টিকে যাবে সে জায়গা দাঁড়িয়ে, ডিসিপ্লিনটা নিতে পারলো না। ওখানে কিন্তু আবাসিক, ওখানে কিন্তু রেসিডেন্সিয়াল ক্যাম্প এবং প্রচণ্ড সুযোগ সুবিধা, কিন্তু নিতে পারলো না দুর্গাপুরের ছেলেরা। কেন নিতে পারলো না? না এখানকার একটা মোহ আছে, একটা 100 টাকা পাবে কি 200 টাকা পাবে এখানে এসে খেললেই, এরকম আছে না। মোহটা থাকা ভালো, কিন্তু লক্ষ্যটা, এমটা থাকবে কিন্তু অনেক উঁচুটা, যে আমি ন্যাশনাল খেলবো, আমি কলকাতা মাঠ খেলবো, আমি 2nd ডিভিশন 3rd ডিভিশন 4th ডিভিশনে আটকে থাকবো না, আমি ফার্স্ট ডিভিশন খেলবো, আমি ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবো, যেটা বিবেকের সঙ্গে আমি 100% মানে একমত। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি। হ্যাঁ, অবশ্যই লক্ষ্যটা আজকে ডেটে মানুষের যে টার্গেট, যে গোল নিয়ে এগোনো উচিত, সেইটা বোধহয় কোথাও গিয়ে একটুখানি খামতি হয়ে যাচ্ছে, বা সেই ট্র্যাকে যেতে যেতে একটুখানি তারা সরে আসছে। এটাই বোধহয় কোথাও একটা গিয়ে সমস্যা তৈরি হচ্ছে। এবং তার সাথে তো অবশ্যই একটা রয়েছে এমপ্লয়মেন্ট বা জবের ব্যাপার, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত কিছু দিনের শেষে করার পরেও কোথাও গিয়ে কিন্তু বিবেক এই প্রশ্নটা বারবার নাড়া দেবে, যে আগামী ভবিষ্যৎ কি হবে, আমি কিভাবে চালাবো। এখনো পর্যন্ত তোমার কাছে কোনো অপরচুনিটি আসেনি কিছু কোনো গভর্নমেন্টের?
গভর্নমেন্ট তো দূরের কথা, আমাদের দুর্গাপুর থেকেই কিছু আসেনি, প্রাইভেট কোনো সংস্থার পক্ষ কিচ্ছু- থেকেও নেই? কোনো কিছু আসেনি। যিনি স্যার বলছেন যে সঞ্জয় মাঝি যাদের নাম নিচ্ছেন, ওইখানে তারা জব করে, তারপর ওই একাডেমিটা চালায়। আমিও যদি এখানে একটা জব পাই তাহলে আমিও একাডেমি চালাতে পারবো। আমি ফ্রি ফান্ডে আমি সব প্লেয়ারকে নিজের যেটা জানি বা এতদিন মানে আগামী দিনের স্বপ্ন কি রয়েছে আরো? ধরো তুমি তো এখন জাতীয় দলে চলে গেছো এবং একটা তো কোথাও তোমার মধ্যে সেই না পাওয়ার একটা ক্ষোভ আমরা শুনতেই পাচ্ছি। দেখো, আমি অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার আমি সবসময় প্রফেশনালি ভাবি, ঠিক আছে? আগে আমার কাছে কে আসবে না আসবে এটা আমি কোনোদিনও ভাবিনি, আর আগেও ভাবতাম না বলে আমি আগে খেলে যাচ্ছি। লাস্টে ইস্ট বেঙ্গল ছিলাম, এখন আমি আই লিগ খেলছি। তো আমি সেরকমই নিজের পারফর্ম করব আর আমি আগে অবধি যাব। বাট একটা টাইম আসবেই যখন আমাকে ফুটবল থেকে সরতে হবে। তো আজকে যদি আমাকে যদি কোনো যদি কেউ যদি আমাকে সাপোর্টে না আসে বা কোনো সরকারের তরফ থেকে না আসে, তাহলে আমিও গিয়ে কালকে 5 বছর পর হারিয়ে যাব। আর বলবে আর যেটা বলছিলে যে ফ্যামিলি গিয়ে ওইটাই বলবে যে বিবেক, আমাকে এখন অনেকজন আমাকে মানে যারা অনেকজন দেখে আমাকে, তো সবাই এখন আমাকে বলে ওই দেখ ওই জায়গা আছে, কিন্তু 5 বছর পর বলবে না। এই কথাটা এখন সবাইকে বুঝতে হবে। তো তার জন্য এখন থেকেই ওই জিনিসটা আমাকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে, আদারওয়াইজ আমি তো কত বছর খেলে যাব। তো একটা প্ল্যাটফর্ম না পেলে আর আমার কিছু বলার নেই এই জায়গাটা, এখানে প্ল্যাটফর্ম একটা পেতেই হবে, না আদারওয়াইজ আমি যেরকম খেলছি অ্যাজ এ প্রফেশনাল আমি খেলে যাব, কিন্তু তারপরটা তো আমিও জানি না। তারপর তো এটাই হবে যে বিবেক কিছু করতে পারলো না, তুই কি করে করবি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। মুকুটবাবু, আপনার কাছে একটা শেষ প্রশ্ন আমি জানতে চাইছি। অনেক পাওয়া না পাওয়া আক্ষেপের সুর যেমন বিবেকের গলায় আমরা শুনলাম, সেরকম আমরা বিগত দিনে প্রচুর স্পোর্টস পার্সনের গলাতেও শুনেছি। যুব সমাজকে আগামী দিনে আপনারা মাঠে নিয়ে আসতে চিন্তা ভাবনা কি করছেন? কিভাবে তাদেরকে আবার ফিরিয়ে আনা যায় খেলার দিকে? শুধু ফুটবল আমি বলছি না, সমস্ত খেলাই জিজ্ঞেস করছি, খেলার দিকে। বা এই যে এমপ্লয়মেন্টের যে একটা সমস্যা, সেটাকে কিভাবে মানে মেকআপ কি করা যায়? চিন্তাভাবনা মানে ওই যেটা বলছিলাম, যুব সমাজকে আর যুবকদের আর ফুটবলে টানার কিছু নেই। ছোটবেলা থেকে টেনে যদি সামনে যদি চাকরি না থাকে, কোনো এস্টাবলিশমেন্ট হবে বা কোথাও ও চাকরি পাবে খেলে টেলে, সেটা যদি না থাকে একটা সময় কমে যাবে। আমরা চেষ্টা চালিয়ে যাব, মাথার ঘাম পায়ে ফেলে সংগঠকরা কোচেরা চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু এক জায়গায় ওটা স্টপ হয়ে যাবে। তবে আমি আশাবাদী যে আগামী দিনে চিন্তাভাবনা এগোচ্ছে, যেটা বিবেকও বলল, শ্যামসেল একটা চেষ্টা ভাবনা করছে। এখানে শ্যাম স্টিল আছে, বালাজি আছে, বড় বড় কারখানা আছে, কারখানাগুলো প্রাইভেটও আছে, গভর্নমেন্টও আছে। ডিএসপিও একটা ভালো জায়গায় দিচ্ছে, বিরাট মডার্নাইজেশান হচ্ছে, অ্যালো স্টিলেরও মডার্নাইজেশান হচ্ছে। আবার যদি শুরু করে দুর্গাপুরে আবার সুন্দর খেলাধুলার আবহাওয়া তৈরি হবে, আমরা এই আশাই আছি। সচেতন যুব সমাজ ক্রীড়ামুখী হবে এবং এই ক্রীড়াকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাবে, এবং অনেক বিবেক, বুবাই, সঞ্জয়, গৌতম, তারপরে আমাদের রূপু, সুব্রত অনেক তৈরি হবে, এই আশা রাখছি। আমরা কিন্তু আশাবাদী, আমরা হতাশ হচ্ছি না, তাহলে আর মাঠে পড়ে থাকতাম না। ওকে, অবশ্যই তাই। আমি বিবেকের কাছে আসবো। বিবেক, একদম তোমার কাছে শেষ প্রশ্ন আমার। ধরো তুমি তো এখন একেবারে দুর্গাপুর শুধু নয়, একটা গোটা বেঙ্গলের এখন এই মুহূর্তে আইকন, এবং দুর্গাপুরের ছেলেরা প্রচুরজন তোমাকে দেখে হয়তো ফুটবলমুখী হচ্ছে বা মাঠের দিকে আসছে, কিন্তু বারংবার যে কথাটা আজকে উঠে এলো, এমপ্লয়মেন্ট নেই, অবশ্যই এটা তো আজকে বাস্তব সত্য কথা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা ধরো নতুন করে আবার খেলার দিকে আসতে চাইছে, অ্যাজ আ ফুটবলার বিবেক সিং তাদেরকে কি সাজেশন দেবে? এবং যে সমস্যার মধ্যে তুমি রয়েছো এই মুহূর্তে, একদম খুব সত্যি কথা বলতে, সেইটাকে কিভাবে কি বলবে? দেখো, অনেকটা আমি এখন সোশ্যাল মিডিয়ার যুগ আছে, তুমি জানো সোশ্যাল মিডিয়াতে অনেক প্লেয়ার বা অনেকজন আগে বলে যে দাদা তোমাকে দেখি, তোমাকে এরকম আমি খেলা এরকম, তোমাকে দেখে আমি ফুটবলে এসেছি, অনেক কিছু। সত্যি কথা বলতে গেলে আমি আজকে যে জায়গায় আছি বা আগে যে জায়গায় যাব, আমি ওদের ওই কথাটাই নিজেকে মোটিভেশন হিসাবে আমি নিয়ে চলি। কারণ আমি ফার্স্ট থেকে যদি আমার যারা বন্ধু বা যারা ক্লোজ আছে তারা জানে কথাটা
আমি ওদেরকে একটাই কথা বলি কি কালকে আমি যদি কিছু হব না তাহলে ওই ছেলেগুলোর কি হবে, মানে ওই ছেলেগুলো কি ভাববে, মানে এই দাদাই যেতে পারলো না তাহলে আমি কি করবো। বাস এই জিনিসটা ভেবে আমি নিজেকে কন্টিনিউ করে যাচ্ছি, জানি না কতদিন কি হবে, বাট রেগুলার আমি এই জিনিসটাই ভাবি, বা কোথায় কোথায় বাইরে গেলেও এটাই ভাবি যে আমি যদি ভালো জায়গায় যাই তাহলেই দুর্গাপুরে যারা জুনিয়র ওরা ফুটবলটা থেকে সরবে না। আর এই কথাটা জানি, আমি যদি একটা বাজে জায়গায় চলে যাই তো আমি বুঝে যাবো যে আমি জানি যে ফুটবলটা দুর্গাপুর থেকে একদমই সরে যাবে, কেন কি আমি যে জায়গায় অ্যাচিভ করেছি আমি বুঝতে পারছি, তো ওই জায়গাটা অ্যাচিভ করেছি, তো ওই ছেলেগুলো ওই জায়গাটা এখন ভাবছে, এখন অনেক কিছু, এখন কলকাতা মাঠে আগে যখন আমি গেছিলাম কোথা থেকে এসছো, দুর্গাপুর সাইড, এখন যদি তুমি কোনো ছেলেকে জিজ্ঞেস করো ছোট ডিভিশনেই হোক, তুমি যদি ওই কলকাতা মাঠে যদি কোনো কোচকে যদি যায় না, যদি ছেলেরা বলছে ফার্স্টে জিজ্ঞেস করে এটাই কোথা থেকে এসছো তুমি, ও বলে যে দুর্গাপুর, তখন ওকে এখন দেখা হয়। এটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমি ক্রিয়েট করতে পেরেছি, এইটুকুই আমি কথাটা বলবো ব্যাস। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন, এটা অনেকেই জিজ্ঞেস করেছিল, ধরো তোমার সাথে আমার দীর্ঘদিনকার একটা বন্ধুত্ব রয়েছে, প্লাস যদিও আমি তোমার উইন্টার কাপের মাঠে যেতে পারিনি, আমি অন্য জায়গায় থাকার জন্য, কিন্তু পরে যাই হোক সেই ভিডিও দেখি, হাউ ক্যান ইট বি পসিবল ওরকম ভাবে দীর্ঘদিনকার প্র্যাকটিস, ভেবেছিলে যে হ্যাঁ বলটা একবারে গোল পোস্টে জালে গিয়ে জড়াবে? ম্যাজিকে কিছুই না, এটা কিন্তু আজকে স্পেশালি যারা দেখছেন এই ইন্টারভিউটা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল যে কোনো যে দর্শক ছিল সেও কিন্তু ওই গোলটা দেখেনি, ওরা সব ভিডিওতেই দেখেছে। ব্যাপারটা হয়েছে আমরা গোল খেয়েছি, আর আমি কিন্তু বলটার উপর নজর দিয়েছি, কারণ এই কথাটা আমি স্পেশালি ক্রেডিট দেবো স্বপন স্যারকে, যিনি আমাকে বাচ্চা থেকে তৈরি করেছে। স্যার সবসময় আমাদের এই কথাটা বলেন যে তোরা গোলকিপারকে দেখিস না, গোলকিপার সবসময় বেরিয়ে থাকে। তো সেদিন আমি না ওই স্যারের কথাটা আমার মাথায় এলো, আর দেখছি যে গোলকিপার আছে সে একটু বেরিয়ে স্টপারের সাথে কথা বলছে, কারণ ওরা ম্যাচে ফিরে এসে এক হয়ে গেছে, তো ওদের মধ্যে এক্সাইটমেন্ট ছিল, তুই মিস করছিস, এরকম কথা ছিল। কিন্তু আমি যে দেখলাম ঠিক যখনই ওরা গেল বল বসিয়েছে, ওদেরই একটা ছেলে বসিয়েছে, ওই ছেলের কথা বলছে, ব্যাস আমি ওখানে মেরে দিয়েছি। তো এটা এতদিন ধরে ফুটবল খেলছি বলে এই যে পারফেকশনটা হয়েছে সব, এটা একটা এক্সপিরিয়েন্স, এইটা ম্যাটার আছে। বাট এটা আমি ক্রেডিট দেবো স্বপন স্যারের, কিন্তু কারণ না সবসময় উনি এই কথাটা বলেন গোলকিপারকে সবসময় তোরা দেখিস না, আর এটা আগেকারই লোক বলতে পারবে, এখনকার ইম্পসিবল এই কথাটা। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ব্যস্ততার মধ্যে থেকেও যে সময় দিয়েছে সেই জন্য ধন্যবাদ মুকুটবাবুকে এবং অবশ্যই বিবেককে। আগামী দিনে বিবেকের স্বপ্ন পূরণ হোক, তার জার্নি আরও সুন্দর হোক, মসৃণ হোক। শক্তি নিউজ পরিবারের পক্ষ থেকে আমাদের এটাই কামনা থাকলো, এবং খুব শিগগিরই বোধহয় তুমিও বেরিয়ে যাচ্ছ মণিপুরের উদ্দেশ্যে, সেখানে গিয়ে একদম সাকসেস হয়ে এসো, এটাই আমরা চাইবো, এবং তারপর নিশ্চয়ই আবারও তোমাকে আমরা পাবো স্টুডিওতে। এবং মুকুটবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেভাবে স্পোর্টসকে নিয়ে খেলা আপনি চালিয়ে যাচ্ছেন ক্রীড়া সংগঠক হিসেবে, সেই কাজ আপনার আরও সুন্দর হোক, এটাই সবসময়ের জন্য কামনা করব। এবং আপনারা যারা রয়েছেন আমাদের সঙ্গে শক্তি নিউজ 24/7-এ, দেখতে থাকুন শক্তি নিউজ 24/7, সব নিউজ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই। এবং যারা আজও লাইক ফলো সাবস্ক্রাইব করেননি, আজই লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল, সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন শক্তি নিউজ 24/7। তর্ক থেকে বিতর্ক, টান টান 1 ঘন্টা, চোখে চোখ রেখে সোজা সাপটা উত্তর, ভয় নয় দাবেদারি, এক মঞ্চে সব পক্ষ। প্রতিদিন দেখুন টাফ টক।